আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি একটি টেন্ডারের মূল্যায়ন কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাবো। যে কোনো দরপত্র মূল্যায়ন করার জন্য আমাকে যেতে হবে ওই মূল্যায়ন কমিটির যিনি চেয়ারপারসন, সেই চেয়ারপারসনের আইডি থেকে আমার ওই টেন্ডারটাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে চেয়ারপারসনের আইডিতে এসে আমি এই টেন্ডারটাকে খুঁজে বের করলাম। আমার প্রসেসিং থেকে আমি ওই টেন্ডারটা খুঁজে বের করব। আমি ওইটা ড্যাশবোর্ডে গেলাম, আমি উইন্টার ড্রেস যেটা সেই টেন্ডারটার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমি এই ইভালুয়েশনে ট্যাবে যাব। ইভালুয়েশন ট্যাবে যাওয়ার পরে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইভালুয়েশন কনফিগারেশন করতে হবে। প্রথমেই ইভালুয়েশন কনফিগার করতে হবে। ইভালুয়েশন কনফিগার করার জন্য আমি যে কাজটা করব, ইভালুয়েশনটা আমরা দুইভাবে করতে পারি, একটা ইন্ডিভিজুয়াল আর একটা হলো টিম। আমরা ইভালুয়েশনটা টিমে করব। টিমে করতে হলে টিমের একজন সদস্যকে, অর্থাৎ মূল্যায়ন কমিটির একজন সদস্যকে আমাদের মনোনয়ন দিতে হবে। একজন সদস্যকে মনোনয়ন দিতে হবে। এখানে এসে কনফিগার ইভালুয়েশন মেথোডোলজি, ইন্ডিভিজুয়াল টিম। টিমের যারা মূল্যায়ন কমিটির সদস্য থাকবে তাদের একজনকে আমরা মনোনয়ন দিব। আমি এটা মনোনয়ন দিয়ে সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়াতে আমাকে আমার দরপত্র মূল্যায়ন কমিটির যিনি সদস্য সচিব আছেন ওনাকে আমরা মনোনীত করলাম টেন্ডারটা মূল্যায়ন করার জন্য। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা তার আইডিতে যাব, অর্থাৎ ওনার সম্মতি দিতে হবে যে উনি এই কাজটা করবেন কিনা। এই জন্য আমরা ওনার আইডিতে গিয়ে এই কাজটা, ওনার কাজটা উনি করবেন, ওনার আইডিতে একইভাবে আমরা এই টেন্ডারটাকে খুঁজে বের করলাম। আমরা এখন এই কনসেন্ট ফর নমিনেশন এইটাতে ট্যাপ করব। দেখেন এখানে বলা আছে দুটো অপশনই ওনার আছে, একটা হচ্ছে আই এগ্রি অথবা আই ডিসএগ্রি। উনি যে কোনো একটাতে সিলেক্ট করবেন। সাধারণত যেহেতু অফিসিয়াল কাজ, এটা আমার দাপ্তরিক কাজ এবং পেশাগত কাজ, এখানে ডিসএগ্রি করার খুব একটা সুযোগ নেই যদি টেকনিক্যাল কোনো প্রবলেম না থাকে। সেক্ষেত্রে আমরা এটা এগ্রি করে নিলাম, সাবমিট দিলাম। সাবমিট দিলে সদস্য সচিব যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি এগ্রি করবেন। আমাদের মূল্যায়ন কমিটির যে আরো একজন সদস্য আছে, সেই সদস্যর যিনি আছেন ওনাকে বলতে হবে এটা কনসেন্ট দেওয়ার জন্য। উনি কনসেন্ট দিলে তারপরে আমরা এই মূল্যায়নটা শুরু করতে হবে। কনসেন্ট দিবেন এবং কনসেন্ট দেওয়ার পর একটা ডিক্লারেশন আছে, ওই ডিক্লারেশনটা উনি সাইন করবেন। একজন সদস্যের কনসেন্ট পেয়ে গেছি, উনি আমাদেরকে কনসেন্ট দিয়েছেন। এখন হলো যে ডিক্লারেশন। এখানে লেখা আছে আই ডু হেয়ার বাই declare and confirm that I have no business or other links to any of the competing tenderer or applicant. এটার উপর আমি ডিক্লেয়ার দিব। এখানে আমার আইডি পাসওয়ার্ডে এখানে আমি সাইনটি লিখে দিব। আমি এটা সাইন করে দিলাম, তারপর ডিক্লারেশন হয়ে গেল। এখন এই ডিক্লারেশন দেওয়ার পরে দেখেন নিচে আগে এটুকু ছিল না, এখন নিচে আরো কিছু ট্যাব ওপেন হয়েছে। এই অংশটুকু আগে ছিল না। আমি এটা ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমি যখনই কমিটির সদস্যগণ আমাকে দায়িত্ব দিয়ে দিল এবং সবাই কনসেন্ট দিল, ডিক্লারেশন দিল, এরপর থেকে আমার এই অংশটুকু আসছে। আমি এখানে প্রথমে কাজ করব ক্লারিফিকেশনে আমি কাজ করব। আমি যদি ক্লারিফিকেশনে যাই, তারপরে এই আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিনটা প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করছে। 2025 অনুমোদন হওয়ার পরে 10% অ্যাবাভ যদি কেউ দর দাখিল করে তাহলে সিস্টেমেই তাকে মূল্যায়নের জন্য কোয়ালিফাই করবে না। মূল্যায়নের প্রথম ধাপ হইল
যে কাগজপত্রগুলি সাবমিট করছে সেইগুলি আমাদের যাচাই বাছাই করা। আর ওইটা যাচাই বাছাই করতে গেলে আমরা যদি এই টেন্ডারের কাছ থেকে কোনো কিছু ক্লারিফিকেশন চাওয়া লাগে সেটাও আমরা এখানে চাইব। তো এটার জন্য আমার প্রথমে দেখতে হবে যে ইভালুয়েট টেন্ডারার। ইভালুয়েট টেন্ডারার, টেন্ডারারকে আমি এখানে মূল্যায়ন করব। E-quotation submission form, invitation letter for e-request for quotation, technical specifications of the goods required. আমাকে এই তিনটার বিষয়কে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। আমি প্রথমেই দেখব E-quotation submission form, অর্থাৎ আমি যে কাগজপত্রগুলি তার কাছে কিছু ডকুমেন্টস চেয়েছি তার ব্যবসা সপক্ষে, সেইগুলি একটু যাচাই করে নেব। প্রথমে আমরা এখানে কি কি চেয়েছিলাম? ভ্যালিড ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা দেখে নিব যে আমার ট্রেড লাইসেন্সটা ঠিক আছে কিনা। আমি দেখি যে ট্রেড লাইসেন্সটা ঠিক আছে কিনা, হালনাগাদ আছে কিনা, এই জিনিসটা আমি দেখে নেব। আমার দেখা দরকার ট্রেড লাইসেন্সের মেয়াদ 30 জুন 2026 পর্যন্ত এটার মেয়াদ আছে, তার মানে ইটস ওকে, এটা ট্রেড লাইসেন্সটার মেয়াদ আছে। একটা কথা বলে রাখি, মূল্যায়ন করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সবসময় আমাদের শিডিউলটাকে, অর্থাৎ আমরা টিডিএস এ যে ডাটাগুলি চেয়েছি, টিডিএস পিসিসি, সেটা একটা প্রিন্ট করে নিতে হবে এবং আমরা যে জিনিসগুলো, যে ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করব, দেখব, সেগুলো আমাদেরকে আগেই চিহ্নিত করে রাখতে হবে, তাহলে আমাদের মূল্যায়ন করতে সুবিধা হবে। কারণ টেন্ডারার অনেক ক্ষেত্রেই অনেক বেশি কিছু ডকুমেন্ট সাবমিট করে রাখে যেগুলি হয়তো আমাদের মূল্যায়নের জন্য প্রয়োজন হয় না। আর সেই ক্ষেত্রে হয় অনেক বেশি ডকুমেন্টস দিতে যায়, অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস হয়তো দেয় না যেগুলো আমাদের মূল্যায়নের জন্য ম্যান্ডেটরি ছিল। এই জন্য আমরা সবসময় দেখব আগে ওইটা করবো যে আমরা যা চেয়েছিলাম সেই ডাটাগুলি দিল কিনা। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এই যে ইনভাইটেশন লেটার ফর এ প্রপোজাল। হ্যাঁ, এখানে এটা শুধুমাত্র ডিক্লারেশন দিছে যে আমি টেন্ডারের তার সম্মতি জ্ঞাপন। টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আমরা দেখব। এই টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা দেখব যে এটা আমরা যে আমাদের রিকোয়ারমেন্ট এটা ছিল, উনি বলছে অ্যাজ পার টেন্ডার, অ্যাজ পার টেন্ডার মানে ইটস ওকে, সেটা কোয়ালিফাই করেছে। ইভ্যালুয়েশন করতে যে আমি এই কাগজপত্রগুলি সবগুলি যাচাই বাছাই করলাম। এটা আমার আসলে খুব লো ভ্যালু একটা টেন্ডার, আরএফকিউ ছিল, এই জন্য আমি খুব বেশি কিছু ডকুমেন্টস চাই নাই। আমি যেগুলি চেয়েছিলাম ওইগুলি দেখলাম যে উনি যথাযথভাবে সাবমিট করেছেন, এই জন্য আমি এটা এখন ফর্মটি ইভ্যালুয়েট করব। আগে আমি যাচাই বাছাই করেছি, এখন এখানে ইভ্যালুয়েট করব এটা টেকনিক্যালি কোয়ালিফাইড কি না। আমি বলবো যে এটা টেকনিক্যালি কোয়ালিফাইড, টেকনিক্যালি সে কোয়ালিফাই করেছে এই জায়গায়। একইভাবে আমি বাকিগুলো দেখেছি, ওইগুলো ঠিক আছে, সবগুলি টেকনিক্যালি কোয়ালিফাই করেছে, আমি তাকে টেকনিক্যালি কোয়ালিফাইড করে দিলাম। যদি টেকনিক্যালি কোয়ালিফাইড না হতো তাহলে আমার এখানে বিস্তারিত লিখতে হতো যে কি কি কারণে সে টেকনিক্যালি নট কোয়ালিফাইড। হলো টেকনিক্যালি কোয়ালিফাইড। আমার একটা টেন্ডারের কে আমি মূল্যায়ন করলাম, ঠিক একইভাবে আমি আরো যে কয়জন টেন্ডার আছে সবাইকেই মূল্যায়ন করব। আমার সবগুলি টেন্ডার যে আমি ক্লারিফাই করলাম। এখন এই সবগুলো টেন্ডারের
সাবমিশনগুলি আমি ক্লারিফাই করলাম, করার পরে টার 1 এবং টার 2, টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট 1 এবং টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট 2, এই টার 1 এবং টার 2 ফর্ম আছে, সেটা আমাকে পূরণ করতে হবে। টার 1 এবং টার 2 যে ফর্ম আছে সেটা আমাকে পূরণ করতে হবে। আমরা যখন একটা টেন্ডার আহ্বান করব, তখন এই জিনিসগুলি, ম্যান্ডেটরি ফিল্ডগুলি আমরা চেয়ে নেব। টেন্ডার সাবমিশন ফর্ম অথবা টেন্ডার সাবমিশন ফর্মে যখন আমরা এটা কাজ করব, তখনই এই ডকুমেন্টসগুলি চেয়ে নেব। আমি টেন্ডার বিজ্ঞপ্তি করার সময় যে ডকুমেন্টস চাই নাই, সেইটার উপরে আমি পরবর্তীতে টেন্ডারকে বলতে পারবো না যে আপনি এই ডকুমেন্টস দেন নাই। কিন্তু আমি যখন টেন্ডারটা করব, তখনই আমার এই ডকুমেন্টসগুলি চেয়ে নিতে হবে। যদি আমি ডকুমেন্টস না চাই, তাহলে এটা আমি দেখব নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেটা আমার জন্য প্রযোজ্য নয়। অ্যাকসেপ্ট ইন প্রিলিমিনারি ইভ্যালুয়েশন, আমরা আমাদের প্রিলিমিনারি ইভ্যালুয়েশনে এই সে তার টেকনিক্যাল এটা ছিল না, এই জন্য আমরা তাকে, একটা প্রতিষ্ঠান সে টেকনিক্যালি নন রেসপন্সিভ ছিল, এই জন্য আমরা তাকে নট করে দিলাম। তো আমি এটাকে সেভ করে দিলাম। কিভাবে আমরা টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট টার 2 এটাকেও ফাইনালাইজ করব। এখানে আমাদের কি কি বিষয় আছে? এলিজিবিলিটি অফ গুডস স্পেসিফিকেশন আমার জন্য এটা ম্যাচ করে নাই। টেন্ডারে কোথাও কোনোখানেই এক্সপিরিয়েন্সটা আমরা চাই নাই। আমরা যদি এক্সপিরিয়েন্সটা চাইতাম, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তাহলে সেটা বলতে হচ্ছে, তো আমি চাই নাই, সেটা এই জন্য আমি এটা নট অ্যাপ্লিকেবল বলে দেবো, কেউ তো আর দেয় নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটাকে সেভ করে দিলাম। আমি এটা সেভ করে দেওয়ার পরে এখন এই নোটিফাই চেয়ারপারসন ইফ ইভ্যালুয়েশন ইজ ফাইনালাইজড, এই পর্যন্ত, অর্থাৎ এই নোটিফায়ার ক্লিক করার সাথে সাথেই এই টেন্ডারে মেম্বার সেক্রেটারির সকল কার্যক্রম শেষ, মূল্যায়নের সকল কার্যক্রম শেষ। মেম্বার সেক্রেটারি শুধুমাত্র পরবর্তীতে স্বাক্ষর করবেন আর সকল প্রসেস করবেন এই কমিটির যিনি চেয়ারপারসন। এই পর্যন্ত হয়েছে মেম্বার সেক্রেটারির কাজ। এরপরে তার 1, 2 এটা ফাইনাল করবেন মেম্বার চেয়ারপারসন। এই টার 1, 2 স্বাক্ষর হওয়ার পরে, কমিটির সকল সদস্য স্বাক্ষর হওয়ার পরে টার 3 এবং টার 4 ওই দুইটা ফর্ম আসবে। টার 1, 2 স্বাক্ষর হওয়ার পরে টার 3, 4 ওই দুটো ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ ওইখানে আর্থিক যে মূল্যায়নটা, সেই মূল্যায়নটা আসবে। আর্থিক মূল্যায়নটা আসলে পরে ওইখানে এখন পিপিআর 2025 অনুযায়ী তফসিল 18 যে ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশনটা সিস্টেমই করবে, অটোমেটিকলি সিস্টেম সেই ক্যালকুলেশনটা করবে। এখানে সর্বনিম্ন যে দরদাতা তাকেও সিলেক্ট করবে এটা, এবং কোয়ালিফাইড দরদাতা কি হবে, এটা সব ওই সিস্টেমই সিলেক্ট করবে। তো এই পর্যায়ে আমরা নোটিফাই করব চেয়ারপারসনের কাছে, এই টেন্ডারটা উনি ফাইনালাইজ করবেন। আমি চেয়ারপারসনের কাছে এটা নোটিফাই করে দিলাম। এই পর্যায়ে মেম্বার সেক্রেটারির কাজ আপাতত শেষ, বাকি কাজটুকু করবেন কমিটির যিনি চেয়ারপারসন। আমরা চেয়ারপারসনের আইডিতে যাই। আমি চেয়ারপারসনের আইডিতে আছেন, চেয়ারপারসনের আইডি থেকে ওই আমার যে টেন্ডারটা আমি মূল্যায়ন করবো, সেই টেন্ডারটা খুঁজে বের করবো প্রসেসিং থেকে। পার্সনের কাজটা হয়তো চেয়ারপারসনই করবেন, কিন্তু এখন থেকে তো আমরা এই সিস্টেমটা আমাদের কাছে একদম নতুন, আমরা একদম নতুন সিস্টেমটা এখনো এটা আমরা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারি নাই। এই জন্য আমরা যাই করতেছি এখন সবকিছু প্রশিক্ষণের অংশ হিসেবে অনেকটা হচ্ছে। এই জন্য আমরা
একজনের আইডি থেকে আরেকজনের কাজ করতেছি। এটা আমাদের পারস্পরিক বিশ্বাস আস্থা বজায় রেখে আমরা ট্রেনিং এর স্বার্থে জানা শোনার স্বার্থে এই কাজগুলি করতেছি। তাহলে আমি এখন এই টেন্ডারগুলি ফাইনালাইজ করব। আমি এখন আছি চেয়ারপারসন হিসেবে। আমি প্রথমেই দেখলাম ই কোটেশন সাবমিশন ফর্ম। এটা কি বলছে? টেকনিক্যালি কোয়ালিফাইড। আমি দেখে নিলাম প্রতিষ্ঠানের টেন্ডারটা। আমি যখন দেখতেছি এখানে কি বলছে, আমি চাইলে যে চেয়ারপারসন আমি ওনার এই যে সাবমিশন গুলো আছে, কি কি সাবমিশন আছে সেগুলো আমি নিজেও আবার যাচাই বাছাই করে দেখতে পারবো। যদিও মেম্বার সেক্রেটারি টেন্ডারটা মূল্যায়ন করে দিয়েছেন, কিন্তু চেয়ারপারসন হিসেবে আমিও এটা যাচাই বাছাই করে দেখতে পারবো যে ওনার মূল্যায়নটা ঠিক আছে কিনা। সেটুকু যাচাই বাছাই করার সুযোগ আমার কাছে আছে। এই প্রতিষ্ঠানটাকে 3টা ফর্মেই টেকনিক্যালি কোয়ালিফাই ঘোষণা করছে, এবং আমি ধরে নিলাম আমি সবকিছুই দেখেছি। দেখে শুনে আমার কাছে এটা টেকনিক্যালি রেসপন্সিভ মনে হয়েছে। আগে মেম্বার সেক্রেটারি সেটা করেছেন টেকনিক্যালি কোয়ালিফাই অর নট কোয়ালিফাই, আর আমি এজ এ চেয়ারপারসন সেটা দেখবো টেকনিক্যালি রেসপন্সিভ অর নন রেসপন্সিভ। আমি এগুলি যাচাই বাছাই করেই দেখেছি, করেই আমি এটাকে টেকনিক্যালি রেসপন্সিভ করেছি। ঠিক একইভাবে আমি পরবর্তী যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানটাকেও ফাইনালাইজ করব। ফাইনালাইজ করতে যাই এটা দেখলাম যিনি মেম্বার সেক্রেটারি উনি এই প্রতিষ্ঠানকে টেকনিক্যালি নট কোয়ালিফাইড করেছেন। এখন আমি কি কারণে উনি টেকনিক্যালি নট কোয়ালিফাইড করেছেন এটা আমি দেখতে চাই। আমি এই কাগজপত্রগুলি উনি সাবমিশনগুলি যাচাই করব, পাশাপাশি এটাও দেখবো যে উনি কেন নট কোয়ালিফাইড করেছেন। নিশ্চয়ই উনি কিছু লিখেছেন, কি লিখেছেন এটা দেখার জন্য আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই জায়গায় চলে এসছে উনি কেন নট কোয়ালিফাইড করেছেন। এই কথাটুকুই নিলাম। আমিও মনে করছি আমার আর বাড়তি কিছু বলার দরকার নাই। এখানে মেম্বার সেক্রেটারি যে কথা গুলো বলেছেন এটাকে আমি বিবেচনা করব, এটা নন রেসপন্সিভ করার জন্য এটাই যথেষ্ট। আরো যদি কোনো কিছু কথা থাকে আমি সেটাও বলতে পারবো। আমার কাছে মনে হয়েছে এই জন্য উনি নন রেসপন্সিভ হওয়ার উপযুক্ত, আমি এটাকে নন রেসপন্সিভ করে দিলাম, জাস্ট ওইটুকু কপি পেস্ট করে দিলাম। আমি যদি মনে করতাম না আমার এখানে আরো কিছু বলার আছে, আরো কিছু কোয়ারিজ আছে, আমি সেটা করতে পারতাম, কিন্তু আমার এটুকুই যথেষ্ট মনে হয়েছে। আচ্ছা, তারপরের যে আরেকটা প্রতিষ্ঠান আর আছে সেটাও আমি দেখব। এখানেও দেখলাম উনি টেকনিক্যালি কোয়ালিফাইড। টেকনিক্যালি কোয়ালিফাইড আমি এই কাগজপত্রগুলি যাচাই বাছাই করে দেখব যে আসলে টেকনিক্যালি কোয়ালিফাইড না এখানে আমার কোনো ভুল আছে, বা এটা যাচাই বাছাই আরো অধিকতর যাচাই বাছাই করার কোনো সুযোগ আছে কিনা। এক্ষেত্রে যদি চেয়ারপারসন মনে করেন যে না এটা কে টেন্ডারের কাছে ক্লারিফিকেশন চাওয়া যেতে পারে, তাহলে সেই ক্লারিফিকেশন আগেই চেতে হবে। মেম্বার সেক্রেটারি উনি ক্লারিফিকেশন চাইবেন, কিন্তু সেটা ইস্যু হবে চেয়ারপারসনের মাধ্যমে। যেহেতু ওই ধরনের ইস্যু এটা নাই, আমরা লাইভ সার্ভারের কাজ করতেছি, ওই ধরনের ইস্যু নাই, তাই আমি ওইখানে গেলাম না। এটাও আমার কাছে টেকনিক্যালি রেসপন্সিভই ধরে নিলাম, কারণ চেয়ারপারসন টেকনিক্যালি কোয়ালিফাইড করছে, আমিও যাচাই বাছাই করে রেসপন্সিভ পেয়েছি, তাই টেকনিক্যালি রেসপন্সিভই করে দিলাম। এটাও টেকনিক্যালি রেসপন্সিভ। রেসপন্সিভনেসটাকে মূল্যায়ন করার পরে টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট R1 এবং টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট R2 এই দুইটা ফর্ম
এখানে প্রস্তুত হলো। আমি এখন এই দুটা ফর্মকে কনফিগার করব। ওই দুইটা ফর্মকে আমি কনফিগার করব। প্রথমে টার 1 কে কনফিগার করি। দেখেন এখানে কি আসছে। টার 1 কে কনফিগার করতে যে আমি এই রকম পেলাম, অর্থাৎ মেম্বার সেক্রেটারি যে কাজটা করে দিয়েছেন সেটাই। এখানে যদি আমার কিছু পরিবর্তন করার সুযোগ প্রয়োজন মনে করি, এই যে চেয়ারপারসন, আমি এখানে রিভিউর করার কোনো সুযোগ থাকে, তাহলে চেয়ারপারসন সেটাকে করতে পারবে। চেয়ারপারসন সেটাকে করতে পারবে যদি কোনো রিভিউ করার সুযোগ থাকে। আমি ধরে নিলাম এবং আমি দেখলাম যে আমি আগেই দেখেছি মেম্বার সেক্রেটারি যা করেছেন সবকিছু ঠিকঠাক ছিল, ওই জন্য আমি এটাকে জাস্ট সেভ করে দিলাম। এই যে চেয়ারপারসন, আমি এটা চাইলে রিভিউ করার সুযোগ আছে, যদি রিভিউ করার সুযোগ থাকে, প্রয়োজন থাকে। ঠিক একইভাবে আমি টার 2 এটাকেও কনফিগার করব। এটাও ঠিক একইভাবে মেম্বার সেক্রেটারি কাজটা করে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমি এটাকে যদি কোনো কিছু রিভিউ করার সুযোগ থাকে তাহলে সেটা আমরা রিভিউ করতে পারি। আমার কাছে মনে হচ্ছে মেম্বার সেক্রেটারি যা করছে সব ঠিক আছে, এই জন্য আমি এটাকে সেভ করে দিলাম। এই পর্যায়ে টার 1 এবং টার 2 এর কাজ শেষ। এখন শুধু স্বাক্ষর করার পালা। স্বাক্ষর করার পালা এবং এই যে নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট, নোটিফাই মেম্বার্স টু সাইন দ্য রিপোর্ট, ভিউ এন্ড সাইন। অর্থাৎ উনি মেম্বারকে নোটিফাই করবে এটা সাইন করার জন্য এবং নিজেও সাইন করবেন। আমি নোটিফাই করে দিলাম। এখন বাকি যে দুজন মেম্বার আছে ইভ্যালুয়েশন কমিটির, ওনারা ওনাদের আইটিতে ইভ্যালুয়েশন ট্যাবে গেলে এই টেন্ডারটার এই টার 1 স্বাক্ষর করার মতো পাবে, সাবমেনু পাবে। আমি দুইটাই নোটিফাই করে দিলাম এবং এখন আমি স্বাক্ষর করে দিব। চেয়ারপারসন হিসেবে আমি এই মূল্যায়ন কমিটির রিপোর্টে স্বাক্ষর করব। আর আমি স্বাক্ষর যখন করব, যখন এই যে দেখবো যে আমি আমার নামের উপরে এই জায়গাটা কাজ করার মতো সুযোগ আছে, এই মেনুটা অ্যাক্টিভ হয়, তখনই মনে করবো যে এখানে আমার কাজ করার সুযোগ আছে। আমি এখন স্বাক্ষর করে দিলাম, লিখে দিই সাইন্ড। আমি আবার ব্যাকে যাই। একইভাবে আমি টার 2 এটাও স্বাক্ষর করলাম। টার 1 2 চেয়ারপারসনের আইডি থেকে কাজ শেষ। টার 1 2 কমিটির অপরাপর যে দুইজন সদস্য আছে, সেই দুইজন সদস্য এখন স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পরে টার 3 4 জেনারেট হবে। আমি এখন মেম্বার সেক্রেটারি হিসেবে রোল প্লে করছি। আমি মেম্বার সেক্রেটারি আইডিতে যেয়ে আমি যখন ইভ্যালুয়েশন রিপোর্ট ট্যাবে প্রবেশ করব, তখন দেখবো আমি এই টেন্ডারটাতে আমার এই যে টার 1 টার 2 ভিউ এন্ড সাইন এরকম এই দুটা সাবমেনু অ্যাক্টিভ হয়েছে। আমি এখানে প্রবেশ করে সাইন করে দেব। এখানে আমি স্বাক্ষর করে দেব। কিভাবে আমি টার 2 স্বাক্ষর করব। টার 2 আমি স্বাক্ষর করে দেব। পর্যায়ে আমার টার 1 এবং টার 2
সাইন হয়ে গেল। আমাদের কমিটির আরো একজন সদস্য উনি স্বাক্ষর করার পরেই আবার চেয়ারপারসন এই টেন্ডারের মূল্যায়নের পরবর্তী ধাপে চলে যাবেন এবং তখন টার 3 এবং টার 4 এই দুইটা ফর্ম জেনারেট হবে। টেন্ডারটার আর্থিক মূল্যায়ন হবে। আর্থিক মূল্যায়ন করার পরে এটা মূল্যায়ন করার পরে তারপর আমরা আরো বেশ কিছু কাজ থাকবে। পিইর আইডি থেকে পিই আবার ওয়ার্ক ফ্লো তৈরি করবে। টেন্ডারটা মূল্যায়ন করার পরে অনুমোদনকারী কে হবে, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল ওয়ার্ক ফ্লো তৈরি করবে এবং সেই ওয়ার্ক ফ্লো অনুযায়ী চেয়ারপারসন যখন ওই ওয়ার্ক ফ্লোতে দেবে, প্রসেস ফাইল ইন ওয়ার্ক ফ্লোতে দিবে, ওয়ার্ক ফ্লো অনুযায়ী সেই টেন্ডারটা মূল্যায়ন হয়ে আসার পরে, অনুমোদন হয়ে আসার পরে তারপর পিইর আইডি থেকে, অর্থাৎ পিই নিজে এটার নোয়া ইস্যু করবেন। তো সেই প্রসেসটা আমরা দেখব। আপাতত তাইলে আমরা কমিটির আরেকজন সদস্য ওনার স্বাক্ষর পর্যন্ত আমরা অপেক্ষা করছি। ওনার স্বাক্ষর হইলে পরে আমরা পরবর্তী স্টেপে আবার শুরু করব। ধন্যবাদ সবাইকে যারা ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের পরবর্তী মূল্যায়নের জন্য কাজে লাগবে। আসসালামু আলাইকুম।